নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। প্রত্যেক দিনই কোনো না কোনো রোগ নিয়ে আমরা আলোচনা করি। বুধবার থেকে রবিবারের এই অনুষ্ঠানে কোনো না কোনো রোগ, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও না কোথাও সমস্যা থাকতে সেই সমস্যাটি এই অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু। আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব, এটাতে আমাদের ভবিষ্যৎ জীবন জড়িত। ইনফার্টিলিটি এই শব্দটার সঙ্গে এটা একটা আতঙ্ক। যে কোনো দম্পতির জীবনে এই শব্দটা কিন্তু সত্যি একটা আতঙ্ক। আসুন, এই রোগটা ভারতীয় আয়ুর্বেদ কীভাবে ট্রিটমেন্ট করে, আদৌ ট্রিটমেন্ট সম্ভব কি না, এই সবটা নিয়ে আজকে আলোচনা করব। এবং যারা এই মুহূর্তে হয়তো বিয়ের 5 বছর 10 বছর হয়ে গিয়েছে, সন্তান হচ্ছে না, আপনারা যদি অনুষ্ঠানটা শুনেন, আমার মনে হয় আপনাদের পক্ষে একটা রাস্তা না কোথা থেকে খুলবেই। তো শুরু করি। ইনফার্টিলিটি কাকে বলবো আমরা? ইনফার্টিলিটি আমরা বলবো একটা ম্যারেজ কাপল যারা কিন্তু 1 বছর পর্যন্ত তারা বেবি নেওয়ার চেষ্টা করেছে কিন্তু কনসিভ করতে পারেনি। 1 বছর চেষ্টা করার পরে কনসিভ করতে পারছে না, তাকে আমরা কিন্তু একটা ইনফার্টিলিটি পেশেন্ট বলতে পারি। আমরা ইনফার্টিলিটি অনেক কিছু কারণ রয়েছে, যেখানে কিন্তু আমরা মেল ফিমেল দুজনকে আমাদেরকে কিন্তু এক্সামিন করতে হয়। আগে আমরা যেরকম দেখতাম যে শুধু একটা ফিমেলকেই সবাই দায় ধরতো, কিন্তু এখন মেডিকেল সায়েন্স বলছে না, আমাদেরকে দুজনকেই এক্সামিন করতে হবে। দুজনের মধ্যে যে কোনো একটা পার্টনারও সমস্যা আসতে পারে বা দুটো পার্টনারও সমস্যা হতে পারে। যেটা সার্ভে বলছে 33% ফিমেল দায়ী, 33% মেল দায়ী কোনো কেসে, বা কোনো কেসে দেখা যাচ্ছে 33% মেল ফিমেল দুজনই দায়ী রয়েছে। তো এই জন্য আমরা শুধু একটা পেশেন্ট বা একটা পার্টনারকে আমরা এক্সামিন করতে পারি না। বা মানে ইনফার্টিলিটি যদি কারোর হয়ে থাকে, মানে ধরুন ইনফার্টিলিটি তো তারা প্রথমে বুঝবেন না, তারা প্রথমে 1 বছর ট্রাই করলেন, বেবি এলো না, তখন তাদের সতর্ক হতে হবে যে এবার আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। অবশ্যই। এইবারে যখন আসছেন পেশেন্ট, আপনারা কি ডিমান্ড করেন যে দুজনকেই আসতে হবে? অবশ্যই, কেন কি ট্রিটমেন্ট না হলে ইনকমপ্লিট হয়ে যাবে। আমরা শুধু ফিমেলকে এক্সামিন করলাম, তারই শুধু ইনভেস্টিগেশন করলাম, সব করলাম, কিন্তু পার্টনারকে দেখলাম না, মেল পেশেন্টকে, তখন কিন্তু ট্রিটমেন্টটা ইনকমপ্লিটই রয়ে যাবে। কেন কি আমরা সবসময় যে ফিমেলকেই কিন্তু মানে রোগ পাবো এমন কিছু নেই। সেখানে কিন্তু প্যাথোলজিক্যাল সমস্যা একটা মেল পেশেন্টরা তো আসতে পারে। কেন মেল ফিমেল একটা পার্টনার দুটোই যখন হেলদি থাকবে তখনই তো কনসিভ করবে। একজন হেলদি আছে, একজন আনহেলদি আছে, তাহলে তো কিন্তু কোনোদিন কনসিভ হবে না। এই জন্য দুটো পেশেন্টকে দেখা বা দুজনকেই কিন্তু এক্সামিন করা খুবই দরকার। তো এই যে ইনফার্টিলিটির ক্ষেত্রে কি কি কারণ হতে পারে, মেলের ক্ষেত্রে বা ফিমেলের ক্ষেত্রে? আমি যদি প্রথমে ফিমেল ধরি, ফিমেল ক্ষেত্রে আমরা যেটা দেখি, অনেক সময় আমরা অনেক কিছু প্রবলেম দেখি, যেমন থাইরয়েডের সমস্যা আমরা দেখি, বা আমরা দেখি হরমোনাল কিছু ডিসব্যালেন্স আমরা দেখি, যেখানে দেখি আমরা FSH, LH, AMH, অ্যান্টিরিয়র হরমোন বলে বা প্রোল্যাক্টিন আমরা বলি, এই সমস্ত হরমোনটা ঠিকঠাক ব্যালেন্স অবস্থায় থাকা উচিত। বা আমরা যখন USG করে দেখছি, তখন যে অর্গানস রয়েছে সেখানে কোনো সিস্ট রয়েছে কিনা, ফাইব্রয়েড রয়েছে কিনা, বা ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ রয়েছে কিনা, বা এন্ডোমেট্রোসিস বলে সমস্যা রয়েছে কিনা, বা PCOD বলে প্রবলেম রয়েছে কিনা। তো এই সমস্ত প্যারামিটারগুলো আমাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে। এটাও দেখে নিতে হবে যে পেশেন্ট ওবেসিটি রয়েছে কিনা, ওবেস পেশেন্ট রয়েছে কিনা, বা আন্ডারওয়েট পেশেন্ট রয়েছে কিনা, এটাও আমাদেরকে দেখে নিতে হবে। তার পাশে যখন আমরা মেল পেশেন্টকে দেখছি, তো মেল পেশেন্টে আমরা স্পেসিফিক যেটা খুব কমনলি দেখি যে স্পার্ম অ্যানালিসিস আমরা করি, যে সিমেন অ্যানালিসিসে তার স্পার্মে কাউন্ট কত রয়েছে, মর্টালিটি কত রয়েছে, শেপ কেমন রয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। তার ফার্দার যেটা অনেকটি পেশেন্ট রয়েছে যাদের স্ক্রোটামে সমস্যা থাকে, ভেরিকোসিল বলে, যে ভেইনগুলো সোয়েলিং হয়ে যায়। তো এরকম মেল ফিমেল দুজনেই কিন্তু সমস্যা আমাদেরকে পারফেক্টলি ডায়াগনোসিস করে নিতে হবে। কিন্তু ডক্টর খান, একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে যে আপনাদের কাছে তো ধরুন ইনফার্টিলিটির খুব ভার্জিন কেস আসে না, মানে তারা সব ধরনের ট্রিটমেন্ট করে, অনেক সময় দেখা যায় ফ্যালোপিয়ান টিউব অপারেশন করে, অনেক কিছু করে তারপরে আপনাদের কাছে আসছে পেশেন্ট। তো যদি একটা ভার্জিন পেশেন্ট, মানে যে একদম ফ্রেশ পেশেন্ট এলেন, 1 বছর চেষ্টা করেছেন, প্রেগনেন্সি আসেনি, আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্টে এলাম, আর আমি অনেক ট্রিটমেন্ট করে আফটার 5 ইয়ার্স আর 10 ইয়ার্স আমি গিয়ে আয়ুর্বেদিক ট্রিটমেন্টে এলাম, দুটো বিষয় তো আপনাদের কাছে আলাদা হয়ে গেল। দেখুন, 10 বছর পর আপনি আসছেন, দুটো প্রবলেম হয়ে যাচ্ছে, রোগটা বাড়ছে প্লাস বয়স বেড়ে যাচ্ছে। কেন ইনফার্টিলিটি পেশেন্টে যারা কনসিভ করতে চাইছে, এইজ অনেক বড় একটা ম্যাটার আছে। একটা মানে দাম্পত্য জীবনে ঠিক কোন বয়সটা বাচ্চা নেওয়ার জন্য ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে ঠিক? দেখুন, বেসিক্যালি আমরা যেটা দেখি যে ইয়াং এজ সব থেকে ভালো, যেটা 24, 26, 28, 30, এটা ঠিক এজ আছে। কিন্তু আফটার 30
ম্যাক্সিমামরা তো এখন যেটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে, সবাই কিন্তু একটা ড্রিম দেখছে, সাকসেস লাইফ সবাই দেখতে চাইছে, প্রফেশনাল লাইফ সবাই দেখতে চাইছে যে সাকসেসফুল। সেই জন্য আজকে আমাদের সোসাইটিতে ইনফার্টিলিটি কেসেস অনেকটা বেড়ে চলে এখন যাচ্ছে। বিয়েটাই অনেক দেরি করে লোক এক্স্যাক্টলি, সেই জন্য এই প্রবলেমটা খুব সোসাইটিতে অনেকটা বেড়ে গেছে যে যখন আফটার 35, কেন কি সাকসেস হতে তো একটা সময় লাগবে। আপনি আজকে পড়াশোনা শেষ করেছেন, কালকে আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন সেটা তো সম্ভব নেই। তো সেই জায়গায় আপনি যখন 10 বছর 5 বছর 10 বছর যখন আপনি মার্কেটে আপনার সময় দিচ্ছেন, আলটিমেটলি বয়সও সেই জায়গায় চলে যাচ্ছে। 35 মিনিমাম আজকে আমরা দেখতে পাচ্ছি যারা খুবই ফিউচারকে নিয়ে সিরিয়াস রয়েছে, তারা কিন্তু আলটিমেটলি 35 36 গিয়ে বিয়ে করছে। তো এই সময় একটু বয়স বেড়ে যাওয়ার জন্য একটা এবং তো বিয়ের পরেই বাচ্চা নেয় না, অন্তত বছর দুয়েক ফ্রি লাইফ। আলটিমেটলি ধাতু আপনার শরীরে যে রয়েছে সেটা কিন্তু আলটিমেটলি একটা ক্ষয় আসবেই। আপনার শরীরে প্রত্যেক জিনিস হরমোনসে কিন্তু আপনার ক্ষয় আসবেই। তো এই জন্য এইজ একটা অনেক বড় ফ্যাক্টর রয়েছে। কেন কি আমরা দেখি যারা যত লেট আসে, আপনি বলেন 10 বছর চিকিৎসা করার পর আমাদের কাছে আসে, তো সেটা অলরেডি অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। তো দুদিকেই আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে, যে শরীরে যে ক্ষয়গুলো হয়ে গেছে সেটাও পূরণ করতে হবে, প্লাস যে রোগ হয়ে গেছে সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, যারা এই ধরনের সমস্যায় রয়েছেন, তারাও ফোন করুন। যারা যে কোনো সমস্যা, ধরুন আপনার পায়ের ব্যথা থেকে, কোমরের ব্যথা থেকে, আপনার হয়তো কনস্টিপেশন থেকে, আপনার হজমের সমস্যা থেকে, আপনার লাংসের প্রবলেম থেকে যে কোনো সমস্যা আপনি ভুগছেন, আপনারাও কিন্তু ফোন করবেন 6292242341, 6292242342। এই নাম্বারে ফোন করলে আপনারা সরাসরি কথা বলতে পারবেন এবং আপনারা জেনে নিতে পারবেন আপনার রোগের থেকে আপনি বেরোবেন কী করে। আমি এবার চলে আসবো এবার ট্রিটমেন্ট, মানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কি বলে, কারণ আমি দেখেছি মডার্ন প্যাথিতে প্রচুর অপারেশন বা ওই ধরনের ট্রিটমেন্ট, কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কি বলে? দেখুন, ইনফার্টিলিটির জন্য আয়ুর্বেদে সবথেকে ভালো ট্রিটমেন্ট এই জন্য আমরা বলি, কেন আমাদের আয়ুর্বেদে আপনাকে কোনো কাটাচিরা ব্যাপার নেই। কেন কি আমরা বেসিক্যালি দেখি যে প্রসেসগুলো হয় সেখানে কিন্তু অনেকটাই কষ্টদায়ক, ইঞ্জেকশন নিতে হয়, অনেক কিছু ট্রিটমেন্ট করতে হয় পেশেন্টকে, ইভেনচুয়ালি অপারেশন দিকে যেতে হয় পেশেন্ট। কিন্তু আয়ুর্বেদে এমন কিছু নেই। আপনার যে মানে কন্ডিশন রয়েছে, যেমন আপনি পিসিওডি পেশেন্ট, তো পিসিওডিকে সলভ করার জন্য আমাদের আয়ুর্বেদের মেডিকেশন অ্যান্ড পঞ্চকর্ম থেরাপি রয়েছে। এন্ডোমেট্রোসিস প্রবলেম, আয়ুর্বেদের মেডিকেশন রয়েছে যেখানে আপনার প্রবলেম সলভ করতে পারে। ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ পর্যন্ত আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে আপনার প্রবলেমটা আপনি সলভ করতে পারেন। কেন কি আমরা ম্যাক্সিমাম সময় আমরা শুনি যে ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে, তারে আমাদেরকে অপারেশন করে বাদ দিতে হয়, কিন্তু আয়ুর্বেদে এমন না। কেন কি আমাদের এখানে পেশেন্ট রয়েছে যারা কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ ছিল, তাদেরকে আমরা উত্তরবস্তি করে তার কিন্তু সেই প্রেগনেন্সিটা আমরা সাকসেস করেছি আমরা। তো সেই জন্য আয়ুর্বেদে আপনি যে কোনো কন্ডিশনে আপনি আসতে পারেন। যখন আপনি চাইছেন যে আমি কোনো মানে কাটাচিরা দিকে যাব না বা কোনো কষ্টদায়ক ট্রিটমেন্ট দিকে যাব না, আমি এমন ট্রিটমেন্ট চাই যেখানে রিল্যাক্সেশনভাবে ট্রিটমেন্ট হোক আর আমি ইমপ্রুভমেন্টটা পেয়ে যাই। কেন আয়ুর্বেদে নট অনলি শুধু আপনার প্রবলেমটা সলভ করবে, এর সঙ্গে সঙ্গে আপনার যেটা সবথেকে ভালো জিনিস যেটা হচ্ছে আয়ুর্বেদে যেটা বলা হয় রিজুভেনেশন, খুবই ইম্পর্ট্যান্ট। কেন কি একটা মানুষের লাইফ যেটা রয়েছে আফটার বিয়ে, যখন একটা মানুষ কনসিভ করতে পারছে না, যেখানে এরকম একটা প্রবলেম হচ্ছে, তার সঙ্গে কিন্তু তার যে একটা হ্যাপি লাইফ, আমরা একটু ডিটেলে আলোচনা করবো। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, সুখদেব মন্ডল। কোথা থেকে বলছেন সুখদেব বাবু? আমি কৃষ্ণনগর থেকে বলছি। আওয়াজটা একদম কমে গেল, বলুন। কৃষ্ণনগর থেকে হ্যাঁ বলুন। বলছিলাম, আমার দুটো মেয়ে আছে, বুঝলেন? হ্যাঁ বলুন। দুটো মেয়ে আছে, তা আমরা একটা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছি, কিন্তু ডাক্তারও দেখেছি, তা সেটা হচ্ছে হচ্ছে না, কাজ হচ্ছে না, বুঝলেন? তা আমাদের একটু বয়স, ধরেন আমার প্রায় 45, বাড়ি এলাকার প্রায় 40। আর ওয়াইফের বয়স কত? 40। কোনো ইনভেস্টিগেশন কিছু করা হয়েছে ওনার? পরীক্ষা পরীক্ষা করেন, ডাক্তারকে আপনার দেখানো হবে, যেটা কোনো হচ্ছে। উনি একটা ওষুধ দিয়েছিল, ওষুধটা আপনার বললো এটা খাও, খাওয়ার পরে কোনো কাজ হলো না। তারপরে আবার হচ্ছে আপনার ডাক্তারবাবুকে বললো ওষুধ আমার যেটা দেওয়া দিয়েছি, তা হচ্ছে আপনারা নিজেরা ট্রাই করুন, দেখেন কি হয়। আচ্ছা, তারপরে আর কিছু করে। ঠিক আছে, আমরা টিভি স্ক্রিনে থাকি। মানে অলরেডি ওনাদের বাচ্চা আছে, দুটো মেয়ে আছে, ওনার থার্ড বেবির জন্য ট্রাই করতে চাই। একে সেকেন্ডারি ইনফার্টিলিটি বলা হয়। হ্যাঁ, এইটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনফার্টিলিটি দুটো ভাগ আছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি মানে যে একবারও কনসিভ করেনি,
আর সেকেন্ডারি মানে যে একটা বা দুটো বেবি রয়েছে কিন্তু তারপর আর চেষ্টা করছে হচ্ছে না, তো এটা সেকেন্ডারি ইনফার্টিলিটি। তো উনি যেভাবে আপনাকে ওষুধ দিয়ে ছেড়ে দিলেন, কি মানে কি চিন্তা করে উনি ওষুধ দিয়েছেন আমার নেই, জানা নেই। কেন কি আপনার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মিসেসকে আর আপনার দুজনকে এক্সামিন করা উচিত ছিল, ইনভেস্টিগেশন করা উচিত ছিল যে কেন আসছে না, বা ওনার কোনো ফাইব্রয়েড হয়ে গেছে, সিস্ট হয়ে গেছে, বা কোনো টিউবে ব্লকে রয়েছে, বা আপনার সিমেন অ্যানালিসিস ওনার করা উচিত ছিল যে আপনার কাউন্ট কমে গেছে, বা আপনার মর্টিলিটিতে কোনো সমস্যা রয়েছে সিমেনে। কেন এটা ফাইন্ড আউট করার পরেই যখন উনি ওষুধ দেবেন, তাহলে 3-4 মাস যখন চিকিৎসা হতো, তাহলে অবশ্যই আপনি কিন্তু কনসিভ করতে মানে আপনার ইনভেস্টিগেশনটা প্রপারলি হয়নি বলছেন। খুবই ইম্পর্টেন্ট রয়েছে। কেন দুটো বেবি হয়ে গেছে, থার্ড বেবি আসছে না কেন? একটা টেলিফোন নিয়ে নেবো। ওনার বাড়ি কৃষ্ণনগরে, আপনি কৃষ্ণনগরেই চেম্বার পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে, মানে 15 দিন পর ডেট যাচ্ছে স্ক্রলিং, আপনি দেখে নেবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আমি বকুল ভাই বলছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ, শিলিগুড়ি। এর আগে দেখা যাচ্ছে, কিন্তু এখন যে হাড়ের যে অপারেশনের কথা ছিল না, এখন থেকে এই হাড়ের খুবটা হাড়ে নানারে কিন্তু খুব শক্ত হয়ে গেছে। কিছুই বুঝলাম না। আপনি কি দেখিয়েছেন? আপনি কি ডক্টর খানকে দেখিয়েছেন? দেখাইছি। ডক্টর সুলতান খানকে দেখিয়েছেন আপনি? হ্যাঁ, একবার দেখাইছি। কোথায় দেখিয়েছেন? শিলিগুড়িতে? শিলিগুড়ি, হ্যাঁ, বিধানকে। আচ্ছা, তারপরে কি হয়েছে? আপনাকে দেখেছেন উনি, তারপরে কি হলো? এখন এই যে পিছনের চাপটা খুব বাড়ছে প্রচন্ড। হ্যাঁ, বডির খুব তাই না, পুরো প্রচুর পরিমাণে চাপ। কতদিন আগে দেখিয়েছিলেন? এই 7-8 মাস আগে। একবারই দেখিয়েছিলেন? হ্যাঁ। তো একবার ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। উনি একবার এসেছিলেন, দেখিয়েছেন, মানে আপনার ট্রিটমেন্ট শুরুই হয়নি, আপনি বলছেন আপনি দেখিয়েছেন। এইটা হচ্ছে আমাদের ল্যাকনেস। আমার প্রেসক্রিপশনের উপর দেখুন নাম্বার দেওয়া আছে, আমার প্রেসক্রিপশন যার কাছে রয়েছে তার কাছে আমার উপর নাম্বার দেওয়া আছে, আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে। আপনি সেই জায়গায় ফোন করুন, আমার সঙ্গে আপনি কথা বলুন। কেন কি আপনি একবার দেখিয়েছেন 7-8 মাস আগে, আর এখন কী সমস্যা হচ্ছে আপনি পার্সোনালি কথা বলবেন, আমি সলিউশন। না মানে আপনার কাছে উনি এসেছিলেন, আপনি ট্রিটমেন্টটা বলেছেন যে এটা ট্রিটমেন্ট, তারপরে তো উনি মেডিকেশনের পরে উনি আপনাকে জানাবেন নিশ্চয়ই। আপনি বলে দেন 1 মাস পরে বা 2 মাস পরে আসতে, উনি সেগুলো কিচ্ছু ফলো আপ করেননি। এখন উনি বলছেন এইটা কিন্তু দেখানোর মধ্যে পড়বেই না। এটাই হচ্ছে আমাদের ল্যাকনেস, মানে আমাদের এটাই হচ্ছে অজ্ঞানতা। আমরা বুঝি না আমাদের ট্রিটমেন্টটা কীভাবে করতে হয়, এটা আমরা জানি না। কিন্তু আপনি বলে দিলেন আপনি ডক্টর সুলতান খানকে দেখিয়েছেন, এবার সব দায়িত্ব গিয়ে ওনার উপরে পড়বে। কিন্তু মুশকিলটা হচ্ছে এটা আমাদের বুঝতে হবে যে আপনি কি মানে টানা ট্রিটমেন্টটা করেছেন। একটা হাড়ের ব্যথার ট্রিটমেন্ট মিনিমাম 6 মাস করতে হবে, সেটাকে আপনি করেছেন? করেননি, আপনি একবারই দেখিয়েছেন। প্লিজ এই ধরনের কথা আপনারা বলবেন না। মানে খানিকটা আমি বলবো এটা আমাদের কি বলবো, মানে আমাদের ইনসাফিসিয়েন্ট নলেজের কথা বলে, এটা আর কিছুই বলে না। আমরা ছিলাম ইনফার্টিলিটি নিয়ে, সেকেন্ডারি ইনফার্টিলিটি যেটা আমরা কথা বলছিলাম। তো যিনি এনার পক্ষে যিনি কেসটা ছিল, তো স্পেসিফিকলি ইনভেস্টিগেশন খুবই দরকার। আপনি কিন্তু নার্ভাস হবেন না, আমি এটাই বলবো আপনাকে, আপনি নার্ভাস হবেন না। আপনি কৃষ্ণনগর থেকে বলছেন, কৃষ্ণনগর আমাদের চেম্বার আছে, নাহলে আপনি দমদমও আসতে পারেন, দমদমও আমাদের চেম্বার রয়েছে। একবার আপনারা দুজনই আসুন, আমরা ইনভেস্টিগেশন করে ফাইন্ড আউট করতে চেষ্টা করবো যে কী প্রবলেম বা কোন সমস্যার জন্য আপনাদের মানে আপনার ওয়াইফ কনসিভ করতে পারছেন। প্রবলেমটা ধরা পড়বে, ট্রিটমেন্ট হবে, প্রবলেমটা ইজিলি আমরা সলিউশন পেয়ে যাবো, আর নেক্সট থার্ড বেবিও আপনারা কিন্তু নিতে পারবেন। আপনারা অবশ্যই ফোন করতে থাকুন। আর আমরা আজকে রয়েছি ইনফার্টিলিটি নিয়ে কথা বলাতে। আমাদের সিডেন্টারি লাইফস্টাইল কতটা দায়ী ইনফার্টিলিটির ক্ষেত্রে? সেকেন্ডারি লাইফস্টাইল তো খুবই আমাদের লাইফটাকে মানে স্পেসিফিকলি কাপলদেরকে ডিস্টার্ব করে, যারা কিন্তু মানে খুব বেশি অ্যাডিকশন করছে, যারা স্মোকিং করছে, বা যারা অ্যালকোহল কনজিউম খুব বেশি করছে, যারা লেট নাইট ঘুমাচ্ছে, বা যারা মানে বেসিক্যালি এটা কী হচ্ছে, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের শরীরকে ইফেক্ট করছে, আমাদের মেন্টাল হেলথকে কিন্তু ডিস্টার্ব করছে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আমাদের মেন্টাল হেলথকে ডিস্টার্ব করছে। যাদেরই কিন্তু স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি প্রচুর রয়েছে, তাদের দেখবেন আলটিমেটলি তাদের লাইফে কিন্তু সেক্সুয়াল সমস্যা প্রচুর থাকে। কেন কি আলটিমেটলি সেক্সুয়াল সমস্যা থাকাই মানে তো আপনার হ্যাপি লাইফ নেই, আর আলটিমেটলি আপনার ইনফার্টিলিটির দিকে আপনি যাবেনই যাবেন। দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু একটা হ্যাপি লাইফ লিড করা খুবই উচিত, যারাই কিন্তু কনসিভ করতে পারছেন। কেন এইসব ডু অ্যান্ড ডোন্টসে আসে, যে যারাই কাপল কনসিভ করতে পারছে না তাদেরই কিন্তু সবসময় একটা এমন মানে
পরিবেশে থাকা উচিত, যেখানে কিন্তু সে সবসময় পজিটিভ থাকবে, হাসি মুখে থাকবে, পজিটিভ মাইন্ডে থাকবে। তাহলে কী হবে, একটা দিকে হরমোনগুলো কিন্তু ভালো থাকবে। নাহলে সবসময় নেগেটিভ অ্যান্ড ডিপ্রেশন আলটিমেটলি পেশেন্টকে কিন্তু হরমোনটা কিন্তু অনেকটা সাপ্রেস করবে। তো এসব পেশেন্টদেরকে আমাদেরকে কাউন্সেলিং করতে হয়। যারা এই পেশেন্ট আমাদের কাছে আসে ইনফার্টিলিটি, তাদেরকে কিন্তু আমাদেরকে এসব জিনিস দিয়ে কাউন্সেলিং করতে হয় যে আপনাকে এইভাবে কিন্তু থাকতে হবে, এরকম আপনাকে হেলদি খাওয়া দাওয়া করতে হবে, আপনাকে এডিকশনগুলো ছাড়তে হবে, প্রপার টাইমে আপনাকে কিন্তু ঘুমাতে হবে। তাতে কী হবে, আপনার হরমোনসগুলো কিন্তু ভালো থাকবে। ওকে, আর একটা কথা বলি যে এই যে ইনফার্টিলিটির কথা আমরা বলছিলাম, আয়ুর্বেদের ট্রিটমেন্টে আপনি উত্তরবস্তির কথা বলেন যে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ থাকলে সেটাকে আপনারা কাজ করে, খুব ভালো কাজ করে। তো এই প্রসেসগুলো কি মানে পেশেন্ট টু পেশেন্ট ডিফার করে? হ্যাঁ, এক্স্যাক্টলি পেশেন্ট টু পেশেন্ট। আর এটা সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে যে উত্তরবস্তি সবাই করতে পারেন, এটা ডক্টরই করে। আচ্ছা, এটা আমরা কিন্তু আপনার যে থেরাপিস্ট তো থেরাপি করে আমাদের, কিন্তু এই উত্তরবস্তি কিন্তু একটা ডক্টরই পারফর্ম করে, মানে ফিমেল হলে ফিমেল ডক্টর, মেল হলে মেল ডক্টর। কেন কি এইটা হচ্ছে মানে আন্ডার ডক্টর সুপারভিশনই করতে হয়, কেন কি এর কমপ্লিকেশনও হতে পারে। মানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুটোই রয়েছে। তো সেই জন্য এটা কিন্তু আপনি আমার মুখে শুনেছেন, আর কাউকে গিয়ে বললেন, তারা কিন্তু তারা বললো না ঠিক আমি করে দেবো, তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। দ্যাটস ওয়াই আপনি যখনই এইসব প্রসেস শুনছেন, করার আগে কিন্তু একটা স্পেসিফিক আয়ুর্বেদ ডিগ্রি হোল্ডার ডক্টরের সঙ্গে কথা বলেই আপনি কিন্তু এই কাজটা করবেন। অবশ্যই আপনারা ফোন করুন 6292242341, 6292242342। যে কোনো রোগ নিয়ে ফোন করুন, কারণ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট সম্ভব। আপনারা অবশ্যই ফোন করতে থাকুন, এই নাম্বার যেটা আমি বললাম, দেখুন সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে। আর এছাড়া ডক্টর সুলতান খানের বেদজ্ঞানের চেম্বারের কথা বলি, প্রত্যেক বুধবার দিন চেম্বার থাকে হাওড়াতে, হাওড়া ময়দান। সেখানেও মনে হয় আপনার ইয়ে রয়েছে না, মানে পঞ্চকর্মা? না, পঞ্চকর্মা আমার দমদম আর যোধপুরে, দমদম এবং যোধপুরে। তো হাওড়ার পেশেন্টকে তাহলে হয় দমদমে নইলে যোধপুরে আসতে হবে? ওরা আসে, ইজিলি চলে আসে, একটা বাস ধরলেই হাওড়া থেকে আপনি যোধপুরে চলে আসতে পারবেন, দমদমে চলে আসতে পারবেন। প্রত্যেক বুধবার দমদমে হাওড়া ময়দানের চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা পাবেন হচ্ছে দমদম জংশনের চেম্বার, প্রত্যেক শুক্রবার ফার্স্ট হাফ অর্থাৎ মর্নিং সেশনটা পাবেন হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির ক্ষেত্রে, এবং প্রত্যেক শুক্রবার দিন বিকেলটা পাবেন বারাসাতে, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক রবিবার দিন সকালটা পাবেন যোধপুর পার্ক কালীবাড়ি, বিকেলটা পাবেন হচ্ছে বারাসাতে, বিকেলটা পাবেন দমদমে। আর তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া যে বাইরের চেম্বার, প্রত্যেকটা জেলাতে চেম্বার থাকে, মাসে 2টো করে চেম্বার থাকে, আর মাসে একটি চেম্বার থাকে আগরতলার, ত্রিপুরার আগরতলাতে এবং আসামের গৌহাটিতে, এগুলো মাসে একবার করে চেম্বার। এছাড়া যারা যেখানে চেম্বার নেই বা আপনার পক্ষে আসা সম্ভব নয়, কোনো চেম্বার কাছাকাছি কোনো চেম্বার, সো সেই জায়গার ক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে বা ফোনের ওভার টেলিফোন কনসালটেন্সিও পেতে পারেন। ডিটেলস জানার জন্য এই হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে ফোন করলে আপনারা সবটা কিন্তু জানতে পেরে যাবেন, যার যা কোয়ারি রয়েছে, বা নাম এনরোল করবেন। মেবি আপনার বাড়ি বর্ধমান, আপনার বাড়ি বোলপুর, আপনার বাড়ি বহরমপুর, আপনি দেখাতে চাইছেন, এই নাম্বারে ফোন করে আপনারা এখনই কন্ট্যাক্ট করুন, এখনই নাম এনরোল করুন। কারণ যে কোনো চেম্বারে আসতে গেলে কিন্তু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে, কারণ প্রত্যেকটা চেম্বার দিনের চেম্বার, তো মানে ডক্টর খানকে যেতে হবে বা ডক্টর রায় যাবেন, গিয়ে আবার দেখে ফেরত আসবেন তারা। ফর দ্যাটস ওয়াই আপনাদের প্রি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ভীষণভাবে দরকার। আমরা ছিলাম ইনফার্টিলিটির ক্ষেত্রে। তো ইনফার্টিলিটির ক্ষেত্রে আপনি মানে বয়সটা একটা ম্যাটার বললেন, তো আপনার কাছে কত বড় চ্যালেঞ্জেস ছিল? দেখুন, ইনফার্টিলিটি পেশেন্ট আমরা অনেক ধরনের পেশেন্টই পেয়েছি আমরা, আর এখনও আমাদের চেম্বারে একটা ট্রিটমেন্ট চলছে ইনফার্টিলিটি, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং। কেন কি AMH বলে একটা হরমোন রয়েছে, যাকে আমরা বলি অ্যান্টি মুলেরিয়ান হরমোন, সেটা কিন্তু ফিমেলদের এগ রিলিজ করতে অনেকটা হেল্পফুল কাজ করে। সেটা কম আছে, তাকে বাড়ানোর জন্য আমরা আমাদের পুরো টিম আমরা কাজ করছি তার উপর। কেন কি ওনার ট্রিটমেন্টও স্টার্ট আছে, পঞ্চকর্মা থেরাপি চলছে, ওর সঙ্গে উত্তরবস্তিও চলছে, মেডিকেশনও চলছে। কারণ AMH বাড়ানো কিন্তু এত সাহস নর্মাল জিনিস নয়। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলদা থানা পেরোলা থেকে বলছি। কি নাম? দিনবেলা। হ্যাঁ, দিনবেলা। আচ্ছা বলুন। এই বাগানে কাজ করার সময় রোদ থেকে আমার গোটা গাটা যেন হাতটা ওটা সিদ্ধ হয়ে গেল মতো হয়ে যাচ্ছে, চুলকানির মতো হয়ে যাচ্ছে, যেটা এবার সিদ্ধ হয়ে গেল, যে চামড়া গোড়া সিদ্ধে পিছিয়ে গেছে, সিদ্ধে গিয়ে গোটা জ্বালা করছে। হ্যাঁ, শরীরটা
গ্যাস প্রচন্ড হচ্ছে, অ্যাসিড হচ্ছে, হাঁপি জ্বালা করছে। হ্যাঁ, আপনি বললেন যে বাগানে আপনি কাজ করার সময় কোনো কিছুতে লেগে আপনার অ্যালার্জি মতো হয়ে চুলকে চুলকে চামড়াটা কুঁচকে গেছে, তার সঙ্গে আপনার অ্যাসিডিটি হচ্ছে, গ্যাস হচ্ছে, আর আর যে পায়খানা কম হচ্ছে, পরিমাণ একটু কম, সকালে একটা খানি হলো, রাত্রে অল্প বেশি নয়, তারপর চেষ্টা বড় জ্বালা করছে, পায়খানা বড় জ্বালা করছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। মানে আপনি যা লিস্ট দিচ্ছেন এখন এই লিস্টটা এখন আমি সলভ করতে পারবো না। আপনি চেম্বারে আসুন, ঠিক আছে, চেম্বারে আসুন, আমি চেম্বারে আপনাকে দেখার পর বলবো যে কী ওষুধ খেতে হবে বা কী করতে হবে, তাতে আপনি সুস্থ হবেন, ঠিক আছে। ইনফ্যাক্ট চেম্বারটাই মেন ব্যাপার, কেননা এখানে তো আপনি একজন একটা কথা বলছে, আপনি বলছিলেন আগের দিন যে একটা রোগ নিয়ে হয়তো তিনি ভীষণভাবে ভাবছেন, কিন্তু দেখা গেল আরও অনেক রোগ রয়েছে তার। দেখুন আমি উনি দেখুন না, আমি ওনাকে আটকাতাম না, তাহলে প্রোগ্রামই শেষ হয়ে যেত। উনি যে বলতে স্টার্ট করলেন প্রচুর সমস্যা আছে ওনার, তো সেখান থেকে কোনটা বার্নিং প্রবলেম নেই, কোনটা সলভ করা উচিত বা কোনটা সলভ করা উচিত নয়, সমস্ত একটা জিনিস আছে। কারণ মানুষ যখন 10টা রোগ নিয়ে আসে, একটা রোগ সেটা কিন্তু খুব বেশি কষ্ট দেয়। ধরুন একটা পেশেন্ট ব্যথা নিয়ে এসে, তার সঙ্গে কিন্তু পেশেন্ট বলছে ডক্টর জ্বালা বা এই ব্যথা রেডিয়েট যেটা করছে সেটা প্রচুর কষ্ট দিচ্ছে, তো এটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেলে খুব ভালো হতো। এরকমও হয় অনেক সময়, অনেক পেশেন্ট এরকম আসে। কেন কি আমরা যখন চিকিৎসা করছি আমাদেরকে তো দেখতে হবে না পেশেন্ট কোনটা খুব বেশি প্রবলেম নিয়ে ফেস করছে। এটা একটা ক্লিনিক্যাল ভিশন দরকার। পেশেন্ট যখন আসছে তখন বলছে যে ডক্টর আমার তো 10টা প্রবলেম রয়েছে, কিন্তু এই প্রবলেমটা খুব বেশি কষ্ট দিচ্ছে আমার, তাহলে আমরা বেসিক্যালি ফোকাস করবো তাতে খুব তাড়াতাড়ি সলভ করে দেয়। তারপর যেটা রয়েছে তারও কিন্তু ট্রিটমেন্ট চলতে থাকবে প্যারালালি, কিন্তু যেটা খুব বেশি বার্নিং প্রবলেম তাকে কিন্তু আগে যত তাড়াতাড়ি সলভ করে দেওয়া তো পেশেন্টের জন্য কিন্তু খুব ভালো হবে। উনি বেলদা থেকে বলছেন, মনে হয় মুর্শিদাবাদ ওনার কাছাকাছি চেম্বার হবে, সেক্ষেত্রে মনে হয় বহরমপুর চেম্বার উনি আসতে পারেন। হেল্পলাইন বা ফোন করে ওরা মানে ওরাই বলে দেবে যে কোন জায়গায়। মালদাতেও তো আপনার চেম্বার আছে, মালদা বহরমপুর, আপনি দেখুন যেটা আপনার নিয়ারেস্ট হবে। আপনারা এই নাম্বারটায় ফোন করুন, এই যে হলুদ নাম্বারটা, হলুদ বক্সের মধ্যে লাল দিয়ে নাম্বার, এই নাম্বারটাই হচ্ছে আসল। এখানে ফোন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, এখানে ফোন করে আপনাদের ডিটেলস মানে ইনফরমেশন যা নেওয়ার বা দেওয়ার এখান থেকেই করতে হবে, অ্যাপয়েন্টমেন্টটা এখান থেকেই। ডাক্তারের কাছে আসাটা খুব জরুরি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। না আসলে কিন্তু আপনি একরকম বলছেন, ডাক্তার আপনাকে যখন পেশেন্টকে দেখেন না, ডাক্তারের এই অভিজ্ঞতা সম্পন্ন চোখ দিয়ে ডাক্তার অনেকটা ট্রিটমেন্ট কিন্তু ওখানেই করে ফেলতে পারেন, ডায়াগনোসিসটা ওখানেই হয়ে যায়। ডায়াগনোসিস জন্যই তো ডক্টর হওয়া, একদম প্রপার ডায়াগনোসিস। এক্স্যাক্টলি, ডায়াগনোসিস হওয়ার জন্যই তো ডক্টর হওয়া, নাহলে তো ওষুধ তো আপনি ওষুধ দোকানে পেয়ে যাচ্ছেন। রাস্তায় চায়ের দোকানে তো অনেক লোক আপনার অনেক ওষুধ বলে দেবে, না এটা হচ্ছে তাহলে কাজ করে এই ওষুধটা খেয়ে দেখো, এই ওষুধ খেয়ে, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু আপনার রোগটা কী হয়েছে এক্স্যাক্ট জানার জন্য তো ডক্টর, তার জন্য তো পড়াশোনা করা, তার জন্যই কিন্তু প্র্যাকটিস করা বা হাউস স্টাফ করা বা যা কিছু করে একটা নলেজ নিয়ে আসা একটাই কারণের জন্য, শুধু ডায়াগনোসিসের জন্য। প্রপার ডায়াগনোসিস হচ্ছে যাদের হয়ে গেছে তারা তাড়াতাড়ি রোগটাকে কিন্তু সারিয়ে ফেলেছে, আর যাদের ডায়াগনোসিস হয়নি তারাও কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই রোগ নিয়েই ঘুরছে। অবশ্যই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইনফার্টিলিটি, এবং ইনফার্টিলিটি নিয়ে কথা বলতে গেলেই একটা সুস্থ দাম্পত্য সম্পর্কের কথা চলে আসে। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে মডার্ন লাইফস্টাইল বা সেডেন্টারি লাইফস্টাইল কতটা দায়ী, আপনি বলেন প্রচুর দায়ী। খাওয়া দাওয়া কতটা দায়ী? খাওয়া দাওয়া ফ্যাক্টর রয়েছে। খাওয়া দাওয়া ফ্যাক্টর এই জন্য রয়েছে যে আপনার ওভারওয়েট রয়েছেন আপনি, আর আপনি আপনার ওয়েট কমাতে পারছেন না, আলটিমেটলি সেখানে একটা ইনফার্টিলিটি। মেল অ্যান্ড ফিমেল দুজনে কিন্তু দুজনে কিন্তু ইফেক্টেড হতে পারে, মেলও ইফেক্টেড হতে পারে, ফিমেল ইফেক্টেড হতে পারে। যারা আন্ডার ওয়েট রয়েছে, যাদের ওয়েট প্রচুর কম রয়েছে, তাদেরও কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, আদারওয়াইজ সে মেল হোক বা ফিমেল তারাও কিন্তু ইফেক্টেড হয়ে যেতে পারে। তো খাওয়া দাওয়া একটা ফ্যাক্টর রয়েছে, এক্সারসাইজও একটা ফ্যাক্টর রয়েছে। যারা অতি ব্যায়াম প্রচুর ওভার এক্সারসাইজ করছে, যেটা আমাদেরকে করা উচিত নয়, মানে 2 ঘন্টায় আমরা এক্সারসাইজ করলাম যেটা ঠিক আছে, কিন্তু আমরা দেখলাম সে 3 ঘন্টা 4 ঘন্টা করছে, সেটা কিন্তু করা উচিত নেই। আর একটা সবথেকে খারাপ যেটা মেলদের জন্য, আজকে জেনারেশন যারা কিন্তু বডি বানানোর জন্য অ্যানাবলিক স্টেরয়েড নিচ্ছে, যেটা কিন্তু তারা নিজের শরীরের সঙ্গে কিন্তু প্রচুর মানে একটা ডেঞ্জারাস স্টেপ নিচ্ছে, যে আমি 6 মাস বা 1 বছরে আমার শরীর কিন্তু একটা বিরাট শেপ অ্যান্ড সাইজে চলে আসবে, লোক দেখবে, অ্যাট্রাকশন বাড়বে আমার, কিন্তু আলটিমেটলি সে অ্যানাবলিক স্টেরয়েড উইদাউট একটা সুপারভিশন বা এক্সপার্ট অ্যাডভাইস উইদাউট নেওয়া, তার কিন্তু একটা ইনফার্টিলিটি কেস হয়ে যেতে পারে।
আপনি একটু আগে বলছিলেন না আপনার কাছে একটা পেশেন্ট এই মুহূর্তে ট্রিটমেন্টে রয়েছে, তার মানে এগ রিলিজের যে হরমোন সেই হরমোনটা কম আছে। তো এই যে ছোটোবেলা থেকে কতটা টেক কেয়ার করা দরকার, বিশেষ করে ধরুন যাদের ছেলে মেয়েকে বাবা মায়ের কীভাবে টেক কেয়ার করা দরকার যাতে করে তার ইন ফিউচার এই ধরনের সমস্যা না আসে, ব্যারাইজ না করে? দেখুন, আপনি যেটা বলেন ঠিকই কথা বলেছেন, কেন কি আমরা দেখি এখন প্রচুর মেয়ে আমরা পেশেন্ট পাচ্ছি পিসিওডি, পিসিওএস, পিসিওডি পেশেন্ট আমরা প্রচুর পাচ্ছি। আমরা তাদেরকে কিন্তু এই সময় টেক কেয়ার করা উচিত, তাদের প্রবলেম কিন্তু এক্ষুনি সলভ করে দেওয়া উচিত। আদারওয়াইজ আফটার ম্যারেজ সেই ইনফার্টিলিটি পেশেন্ট হয়ে যাওয়া, মানে পিসিওডি একটা আনাদার কজ। ইয়েস, পিসিওডি একটা আলাদা কজ, কেন কি যেখানে আপনার ওভারিজে মাল্টিপল সিস্ট হয়ে যাচ্ছে আর সেখানে আপনার গোটা শরীরে হরমোন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, আর আপনি আজকে সেই প্রবলেমটা সলভ করতে পারছেন না, আলটিমেটলি আফটার ম্যারেজ তার কিন্তু ইনফার্টিলিটি হওয়ার চান্সেস বেড়ে যাবে। আর বাই চান্স উনি কনসিভও করে নিয়েছেন তো 9th মান্থ কিন্তু সবসময় উনি একটা ডেঞ্জার জোনে থাকবেন। ওকে, তো এই জন্য আমরা পিসিওডি পেশেন্টদেরকে বলি যে পিসিওডি সলভ করুন, তারপর আপনি কনসিভ করতে যান। আপনি স্টেরয়েডের কথা বলেন, আজকাল তো ছেলে মেয়ে উভয়ই জিম টিম করছে, জিমে গিয়ে মেয়েরাও আজকাল স্টেরয়েড গ্রহণ করছে বা ওই ধরনের প্রোটিন শেক টেক নিচ্ছে, এটা কি খুব একটা হেলদি আর আনহেলদি? দেখুন, যে কোনো জিনিস আপনি যখন একটা এক্সপার্ট অ্যাডভাইস নিচ্ছেন তাহলে কি ওরা জানে তার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ ওরা জানে, কবে স্টপ করতে হয় বা কতটা দিতে হয় সব ওরা জানে। কিন্তু অনেকটাই রয়েছে যারা কিন্তু এটা কি বলুন তো একটা ম্যাডনেস, বডি আমি একটা বাল্ক বডি বানাবো বা আমার বডি শেপে থাকবে, তার জন্য একটা ম্যাডনেস জন্য কিন্তু কি হয়, সে ছেলে কিন্তু সে বুঝতে পারে না, আলটিমেটলি সে ওভারডোজ করে নেয়, আর সেই ওভারডোজ কিন্তু তাকে কিন্তু একটা ইনফার্টিলিটি পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য আমরা কিন্তু পেশেন্ট আমরা দেখেছি অনেক পেশেন্ট এরকম। মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে বেশ একটা পশ জিমের ক্ষেত্রে সেখানে এক্সপার্টরা থাকে, কিন্তু নর্মালি পাড়ায় গজিওটা জিমে তারা এক্সপার্টরা থাকেন না, বাট দে প্রেসক্রাইব। এটা নেওয়া উচিত নয়, নেওয়া উচিত নয়। তার যখন সেই মানে উনি সেই জিনিসে যখন এক্সপার্ট নয় বা যা ওনার নলেজ নেই, তাহলে এই জিনিসে হাত দেওয়া উচিত নয় ওনাকে। কিন্তু কেন কি এটা উনি কিন্তু একটা এক্সপার্ট সঙ্গে বা ডক্টরের সঙ্গে কনসাল্ট করেও নিতে পারেন, ডক্টরও ওনাকে কিন্তু সেই অ্যাডভাইসটা দিতে পারবেন যে কতটা কী এমএল বা কী করতে হবে না সব বলে দেবে। কিন্তু আপনি নিজে থেকে বা বন্ধুর সঙ্গে শুনে আপনিও কাজ করতে যাবেন, প্রচুর ডেঞ্জারাস। আমরা প্রচুর লোককে দেখেছি যে এইখান থেকে কিন্তু সে মেল পেশেন্ট কিন্তু ইনফার্টিলিটিতে চলে গেছে। আচ্ছা, মানে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সতর্ক থাকা ভীষণ দরকার। নমস্কার, কে রয়েছেন? আমি একটু জোরে বলবেন দাদা, শুনতে পেলাম না নামটা। কোথা থেকে বলছেন? আচ্ছা, হরিপাল। আচ্ছা, হরিপাল থেকে বলছেন, বলুন। বলছি যে আমার মানে কিছু পায়খানার অসুবিধা আছে, কোষ্ঠকাঠিন্য আছে আর অ্যালার্জি আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি শেষে দিকে ফোন করেছেন, আপনার পেট পরিষ্কার হচ্ছে না, তাহলে আপনি এরেন্ডা তেল ইউজ করতে পারেন। আর অ্যালার্জি আপনার রয়েছে, তার জন্য আপনি একবার চেম্বার ভিজিট করুন, খুব ভালো হবে। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। প্রত্যেক বুধ থেকে রবিবারের এই অনুষ্ঠান রাত্রি 8:30 থেকে 9টা আমার মনে হয় আমাদের সচেতন হওয়ার অনুষ্ঠান। তবে এটাও খুব বাস্তব কথা, আপনি যে ডক্টরের কাছে আসছেন সেই ডক্টর আয়ুর্বেদ চিকিৎসার ডক্টর, স্বীকৃত ডক্টর কিনা এটা কিন্তু আপনাকে একবার খতিয়ে দেখতে হবে। এই যে একটু আগে ডক্টর খান বললেন যে আমাদের রীতিমতো লেখাপড়া করে ডিগ্রিটাকে অর্জন করতে হয়েছে, হাউস স্টাফশিপ করতে হয়েছে, এখন ওনারা পার্সোনাল চেম্বার করছেন। এই ক্লিনিক্যাল ভিশনটা কিন্তু ডাক্তারের ভীষণ ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।